মানুষটি সত্যি প্রহেলিকা, যাকে বোঝাই দায় হয়ে উঠেছে তার সাথে সারাটা জীবন কি করে পার করবে ধারা জানা নেই, কিছুই জানা নেই। পরদিন ধারার ফোলা চোখ মুখের জন্য হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হলো সুভাষিনী বেগমের কাছে, কিন্তু কোনো উত্তর দিতে পারল না। চুপ করে খাবার টেবিলে বসলো সে। সেখানে অনলের মুখোমুখি হলো। তারও মুখশ্রীতে বিষণ্ণতার ছাপ পেল। নির্ঘুম রক্তিম চোখ জোড়া নামিয়ে রাখলো সে। অপরদিকে জামাল সাহেবকে দেখা গেল অতি প্রসন্ন। কে বলবে তার 4 দিন আগে হার্ট অ্যাটাক হয়েছিল? তিনি দিব্যি রুটিতে ভাজি পুড়ে খাচ্ছেন। অবশ্য চিন্তা না থাকলে সবাই সুস্থ থাকে। এই দুশ্চিন্তাই সকল রোগের উৎস। নাস্তার টেবিলে সকলে বসলে অনল থমথমে গলায় বলে ওঠে, আমাদের আজ ঢাকা যেতে হবে। তোমরা জানো আমার নতুন চাকরি, আগামীকাল জয়েন না হলে বিপদ হবে। এই বিয়ের অজুহাতে অহেতুক 1 সপ্তাহ পিছিয়েছি। উপরন্তু ধারারও ক্লাস আছে, এভাবে অফ দিলে ফেল মারবে নিশ্চিত। তাই বিয়ের যেহেতু সব অনুষ্ঠান শেষ, তাই আমাদের ঢাকা যাওয়া উচিত। বৌভাত ছাড়া বিয়ে হয়? আফিয়ার পরশু বৌভাত, আর তোদেরটা তাও বাকি। সুভাষিনী বেগমের কথা শেষ না হতেই অনল বাদ সাধল। হিনহিনে স্বরে বলে উঠল, আর কত ফাজলামের একটা লিমিট থাকা উচিত। দাদাজানের অসুস্থতার কথা ভেবে বিয়ে করেছি বলে তোমরা আমাদের নিয়ে সার্কাস শুরু করবে? সেটা মানতে পারবো না। প্লিজ এবার রেহাই চাই, এবার ক্ষান্ত হও প্লিজ, হাত জোর করছি। অনল কথাটা বলেই হনহন করে ভেতরে চলে যায়। নাস্তার টেবিলে এক অস্থির নীরবতা নেমে আসে। জামাল সাহেব অপরাধী নজরে তাকিয়ে থাকেন নাতির যাবার পানে। জিদ দেখিয়ে কি ভুল করে ফেললেন? প্রশ্ন উকি দিতেই জেদি অন্তরাত্মা প্রতিবাদ করলো, যা করেছে নাতি নাতনির খুশির জন্য করেছেন। ওরা এখন না বুঝলেও একদিন ঠিক বুঝবে। অপরদিকে ধারা চিন্তিত হয়ে উঠল। চিন্তার কারণ ভার্সিটি। বিয়ে খেতে এসে নিজের বিয়ে হয়ে যাওয়ার মতো নাটকীয় ঘটনাটি প্রকাশ পেলে বন্ধু মহলে নিউজ হয়ে যাবে সে। বিশেষ শিরোনাম হবার ভয়টা তাকে প্রচন্ডভাবে নাড়িয়ে দিল। আরো একটি ভয়ও মাথাচাড়া দিয়ে উঠল। সাথে সাথে প্রচন্ড তিতকুটে একটা যন্ত্রণা অনুভূত হলো। যন্ত্রণাটির নাম জানা নেই ধারার। ভার্সিটির কৃষ্ণচূড়া গাছটা নুয়ে পড়েছে। স্বর্ণালী সকাল, লাল কৃষ্ণচূড়া, নীল অম্বর, মৃদু বাতাস। এ যেন কবির লেখা কোনো কবিতার পটভূমি। এত সৌন্দর্যের মাঝেও এক মন খারাপ বিরাজমান। বিষণ্ণতা যেন সৌন্দর্যকে আরো ভয়ানক সুন্দর করে তোলে। কিন্তু ধারা উপেক্ষা করলো এই সৌন্দর্য। ব্যাগটা শক্ত করে ধরে এলোমেলো পায়ে সে হাঁটছে ক্লাসের দিকে। ঘুমহীন আরো একটি রাত কাটলো, তাও আবার অনলের ঘরে। যেই ঘরটিকে বাঘের ডেরা মনে হতো, সেই ঘরে ঘুম না আসাটাই স্বাভাবিক। আরো একবার নানা ভাইয়ের জন্য ধারাকে অনলের ঘরেই যেতে হলো। একই বিছানায় থেকেও যেন তাদের মাঝে ছিল ক্রোশের মতো দূরত্ব। ঘুমহীন রাত্রি শেষ হলেই যেন বাঁচে সে। পূব আকাশে রক্তিম সূর্যটি নিজের অস্তিত্বের জানান দিতেই উঠে পড়ল ধারা। তারপর নিজ ঘরে প্রস্থান করলো। ঘুমন্ত অনল টের পেল কিনা কে জানে। তারপর 9টা বাজতেই চলে এলো ভার্সিটিতে। নানা ভাইয়ের প্রশ্নের মুখোমুখি হতে চায় না সে। ক্লাসে আসতেই মাহির দেখা মিলল। ধারার ভালো বান্ধবী বিধায় দুজনের মধ্যে বেশ সখ্যতাও আছে। মাহির হুট করেই প্রশ্ন ছুড়ল, কিরে বিয়ের কি অবস্থা? প্রশ্নটি শুনেই বেশ চমকে উঠল ধারা। ওরা কি জেনে গেছে? মাহি তখন বলল, আরে আপিয়াপুর বিয়ে। ধারা যেন হাত ছাড়লো। ছোট্ট একটা হু বলেই বসলো বেঞ্চে। ধারার বিষণ্ণতা ভাবালো খুব মাহিকে, কিন্তু সে ঘাটালো না। উল্টো বলল, আজ আমাদের নতুন স্যার আসবে। আব্দুল্লাহ স্যার তো কানাডা চলে গেলেন। ওনার হাফ কোর্স নতুন লেকচারার পূরণ করবে। মেয়েরা বলছিল নাকি সে বেশ সুদর্শন, তুই দেখেছিস? মাহির কথাগুলো যেন বাষ্পের মতো উড়ে যাচ্ছে। ধারা সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিজের বিবাহ বিভ্রাটের সত্যতা নিয়ে চিন্তিত। এর মাঝে 10টা বাজলো। আজকের দিনের মতো ক্লাস শুরু হলো। নতুন স্যারের আগমন ঘটল। নতুন স্যার প্রসন্ন চিত্তে বললেন, গুড মর্নিং। কিন্তু সেই গুড মর্নিংটি ধারার চিন্তার জোয়ারে আঘাত হানল। বাস্তবে ফিরতে দারুণ বিস্ময় তাকে ঘিরে ধরল। যথারীতি তার মাথায় বজ্রপাত হলো। বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকলো সামনের মানুষটির দিকে। অস্পষ্ট স্বরে মুখ থেকে অজান্তে বের হলো, অনল ভাইয়া। ধারার মস্তিষ্ক অকেজো লাগছে। সাদা শার্ট, কালো প্যান্ট পরিহিত ফিটফাট ব্যক্তিটি হোয়াইট বোর্ডের সামনে দাঁড়িয়ে আছে। তার সাদামাটা মুখশ্রীতে স্মিত হাসি। হাতে মার্কার, মোটা ক্যালকুলাসের বইটি খুলে অঙ্ক তুলতে লাগলো। এদিকে ধারার মস্তিষ্ক শূন্য। তার স্নায়ুকোষে রেশারেশি চলছে। অনল নামক ব্যক্তিটি এখানে, শুধু এখানে নয়, সে তার ক্লাস টিচার। ব্যাপারখানা ভাবতেই মাথাটা ঘুরে উঠল। অজস্র চিন্তা মস্তিষ্কে হানা দিল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। ধারার মনে হলো সে মাথা ঘুরে পড়ে যাবে। অনল তার বহুদিনের প্রাইভেট চাকরিটি ছেড়ে এখন নতুন চাকরি নিয়েছে। ব্যাপারটা ধারার অবগত ছিল, কারণ যেদিন অনলের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছিল, সে পুরো পরিবারকে জম্পেশ বিরিয়ানি খাইয়েছিল। মহা আনন্দিত অনলকে সেদিন স্বাভাবিক মানুষের ন্যায় হাসতেও দেখা গেছিল। অবশ্য হবে নাইবা কেন, বড়মা বলেছিল এই চাকরিটা নাকি অনলের স্বপ্ন ছিল। কিন্তু এই চাকরি যে শিক্ষকতা, এবং তাও তার ভার্সিটির, সেটা ঘুণাক্ষরেও টের পায়নি ধারা।
বাড়িতে একই ঘরে লোকটির সাথে থাকাটা অসহনীয় হয়ে উঠছে। হাড় মাংস জ্বালিয়ে দিচ্ছে তথাকথিত প্রিন্স উইলিয়াম। গত রাতের কথাই ধরা যাক, হিংসুটে লোকটি ঘরের লাইট জ্বালিয়ে রেখেছিল। এদিকে লাইটের তীব্র আলোটা পড়েছিল সরাসরি ধারার চোখে। ধারা যখন বিনয়ী স্বরে বলেছিল, অনল ভাই লাইট অফ করো, আমি ঘুমাবো, তখন অনল ল্যাপটপে কাজ করছিল। চোখ স্থির রেখেই ঠোঁট বাঁকিয়ে বাঁকা হাসল সে, যার অর্থ এসো এবার খেলা হবে। অনলের নির্বিকার মুখশ্রীর এই মিসকে হাসি ধারার অপরিচিত। ধারা বুঝলো সে অসহায়। এই মানুষটি হাতে না মেরে তাকে ভাতে মারবে। কাজ করতে করতেই অনল ঠেস মারা স্বরে বলল, আমি কাজ করছি, আর আমার ঘরের লাইট সারা রাত অন থাকে। ধারা তির্যক চাহনিতে তাকিয়ে রইল নিষ্ঠুর মানুষটির দিকে। প্রচন্ড ক্রোধ তখন ভর করল সমস্ত শরীরে। ক্রোধের অগ্নিতে যেন লোমকূপ অবধি জ্বলছিল, কিন্তু সে নিরুপায়, কারণ এই ঘরটি সত্যিই অনলের। তার রাজত্ব এখানে। লোকটি এতটা স্বার্থপর কেন? প্রশ্নের উত্তরটি সৃষ্টির উষালগ্ন থেকে খুঁজছে ধারা। গত রাতে ঘুম না হওয়ার আরো একটি মুখ্যম কারণ এই ক্রোধ। বাড়িতে অশান্তির পর ভেবেছিল যাক ভার্সিটির কয়েক ঘন্টা জীবন শান্তিময় হবে, কিন্তু সেখানেও এই মানুষটির আগমন। অনল মৃদু হেসে পড়াতে ব্যস্ত, এদিকে ধারার মন পড়াতে নেই। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অনলের দিকে। অনল তাকে দেখেও না দেখার ভান করছে, যেন ধারার অস্তিত্ব নেই। এর মাঝেই মাহি ধাক্কা দিল তাকে। চিন্তার প্রহরে বাধা পড়ল। পাশ ফিরতেই সে ফিসফিস করে বলল, অনল ভাই এখানে চাকরি নিয়েছে বলিসনি কেন? আগে জানলে আমি সেজে গুজে আসতাম। হ্যাঁ, প্রিন্স উইলিয়াম আমার অনুমতির জন্য যেন বসেছিল। এত বড় ধাক্কা খাবো জানলে আজ ক্লাসেই আসতাম না। আচ্ছা, তোর সমস্যা কি বলতো? অনল ভাইয়ের কথা আসলেই তুই তেলে বেগুনে কেন জ্বলে উঠিস? কারণ তোর প্রাণপ্রিয় অনল ভাইয়ের জন্য আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আর তোকেও বলি হারি, 28 বার প্রেমপত্র দিয়ে ছ্যাঁকা খেয়েছিস, তাও কিভাবে ভাই এখনো লেগে আছিস? আমি হলে তো কচু গাছে গলায় দড়ি দিতাম অপমানে। ন্যাড়া একবার বেলতলায় যায়। আমার তো মনে হচ্ছে তুই বেলতলারই বাসিন্দা, তাও পার্মানেন্ট। ও তুই বুঝবি না। শেক্সপিয়ার বলেছেন, ফেলিওর ইজ দ্য কি অফ সাকসেস। তোকে পার্সোনালি বলেছে? আর এটা শেক্সপিয়ার না, রবার্ট ব্রুস বলেছে। হলো, কেউ তো বলেছে। একবার না পারিলে দেখো শতবার। মাত্র তো 29 বার দেখেছি, এখনো তো শ হতে বহু দেরি। 29 বার মানে? মাহি ধারার প্রত্যুত্তরে কোনো উত্তর করলো না, বরং শুভ্র দাঁতগুলো বের করে হাসি মুখে ধারার দিকে তাকালো, যার অর্থ আজ তুমি আবারও আমার প্রেম কবুতর হবে। ধারা অস্থির কণ্ঠে বলল, না আলবাত না, প্লিজ, পারবো না আমি। তপনের সমুচা খাওয়াবো, সাথে তরমুজের ঠান্ডা শরবত। নো নেভার, কাভি নেহি। প্লিজ দোস্ত, বান্ধবীর জন্য এটুকু তো করতে পারবি, তাই না? ভাব একবার, তোর ভাবি হয়ে গেলে লাইভ জিঙ্গালালা। প্লিজ, আমি তোর অ্যাসাইনমেন্টও করে দেব। অন্য সময় হলে অ্যাসাইনমেন্টের লোকটি হয়তো ধারার নৈতিকতাকে নাড়িয়ে দিত, চট করে নিয়ে নিত মাহির চিঠি, শত রিস্ক নিয়ে হয়েও বাঘের ডেরায় ফেলে আসতো। এরপর প্রিন্স উইলিয়াম বুঝে বেড়াতো, কিন্তু আজ কেন জানি সাহস হচ্ছে না, ইচ্ছেটাও নেই। সাহস না হবার কারণ ধারা এখন ওই ডেরাতেই থাকে, আর ইচ্ছে না হওয়ার কারণটা ধারার নিজেরও জানা নেই। গাল ফুলিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সে, অধৈর্য হয়ে বলে, দেখ মাহি, আমার সমস্যা চিঠি পৌঁছে দেওয়া না, সমস্যা খচ্চর মানুষটার ঠেস দেওয়া কথা শোনায়। ও ঠিক আমার সামনে আসবে, খচাত করে তোর চিঠিটা ছিঁড়ে ফেলে দেবে। বান্ধবী হয়ে এটা কার দেখতে ভালো লাগে বল? এর চেয়ে বরং সুদর্শন পুরুষকেই যেহেতু মন দিবি, তাহলে দিগন্ত, অভিক, নীরব এদের দেখ। হ্যাঁ, হয়তো প্রিন্স উইলিয়াম না, কিন্তু মনের দিক থেকে তারাও রাজা সিরাজউদ্দৌলা। মাহির মনটা মিয়ে গেল খানিকটা। সেই কিশোরী কাল থেকে একজন পুরুষের প্রতি সে আকর্ষিত হয়েছে। এটাকে কিশোরী মনের আবেগ বলে নাকি ভালোবাসা তার জানা নেই। তাই তো এত প্রত্যাখ্যানের পর আবারও চিঠি পাঠাবার সাহস করছে সে। মাহি আবেগী কণ্ঠে বলল, এভাবে হয় না ধারা, ওরা আমার বন্ধু, কিন্তু অনল ভাই ক্রাশ। এই অনুভূতিটা অব্যক্ত, আমি বোঝাতে পারবো না। ওনাকে দেখলে আমার সবকিছু কেমন যেন রঙিন লাগে। উনি আমার সাথে কালভেদ্রে যদি কথা বলে আমার লজ্জায় মিশে যেতে মন চায়, কথাও জড়িয়ে যায়। এই অনুভূতিটাকে বোঝাতে পারবো না। যেদিন তোর এমন একটা অনুভূতি হবে, সেদিন বুঝবি আমি কেন বেলতলায় পার্মানেন্ট বাসিন্দা। ধারা চুপ করে গেল, তর্কে হেরে গেল সে, কারণ এই অনুভূতিটার পরিচয় সে পেয়েছে। তার মনের আঙিনাতেও সুপ্ত ভালো লাগার বীজ সেও বুনে রেখেছে। এই ভয়টা তার ভেতরটাকে বারবার উথাল পাথাল করে দিচ্ছে। মানুষটার সামনে যেয়ে কি শক্ত থাকতে পারবে, নাকি তীব্র বেদনায় আচ্ছাদিত হবে তার সমস্ত হৃদয়? ভাবতেই পুনরায় মস্তিষ্ক যেন দুর্বল হয়ে উঠল। বিষণ্ণতা গলা চেপে ধরল। অবুঝ মন বুঝল মাহির মনস্থিতি, তাই হাত বাড়ালো চিঠি নেবার জন্য। কিন্তু বিধিবাম, তখন কঠিন কণ্ঠ কর্ণপাত হলো। যদি ক্লাসে কথা বলতেই আসা হয়, তবে আমার ক্লাসে আসার প্রয়োজন নেই। আমি দুইজন নিয়েও ক্লাস করতে রাজি, যদি তারা অ্যাটেন্টিভ হয়। কথাটা সে সরাসরি ধারার দিকে তাকিয়ে বলল। ফলে সারা ক্লাসের কেন্দ্রবিন্দু হয়ে উঠল ধারা। পেছন বেঞ্চে বসে থাকা অভিক কলম দিয়ে খোঁচালো তাকে। ফলে ধারার সম্মিত ফিরল।
সামনে তাকাতেই মুখোমুখি হলো অনলের তীক্ষ্ণ দৃষ্টির, নির্বিকার শক্ত মুখশ্রীর। তাড়াতাড়ি মাথা নামিয়ে ফেলল। ভেবেছিল হয়তো এখানেই ক্ষান্ত হবে অনল, কিন্তু না, সে রীতিমতো বলল, তুমি সেকেন্ড কলাম, 4th রো, সেকেন্ড ওয়ান, দাঁড়াও। এতক্ষণে যা বুঝিয়েছি বুঝেছ? ধারা বুঝলো এটা প্রিন্স উইলিয়ামের অপমান করার ফন্দি। সারা ক্লাসের নজর তার দিকে। ছোটবেলায় 60-70 জনের ক্লাসে ভূতের মতো দাঁড়িয়ে থাকাটা ততটা গুরুতর ছিল না, যতটা না ভার্সিটিতে মাত্র 45 জন মানুষের মাঝে দাঁড়িয়ে থাকাটা। সকলের তীক্ষ্ণ বিস্মিত দৃষ্টির কেন্দ্রবিন্দু হওয়ার মতো বিব্রতকর পরিস্থিতি যেন দ্বিতীয়টি নেই। ধারা কোনো মতে মাথা দুলিয়ে বলল, জি। তাহলে পরের ইকুয়েশনটি কি হবে? অনলের নির্লিপ্ত প্রশ্নের উত্তর নেই ধারার কাছে, কারণ সে তার একটা কথাও শোনেনি, বোঝা তো দূরের কথা। ধারাকে মাথা নিচু করে থাকতে দেখে অনল একটা দীর্ঘশ্বাস ফেলল, বা হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে কপাল ঘষল। তারপর শান্ত কণ্ঠে বলল, দেখো, তোমাদের পানিশমেন্ট দেওয়ার বয়স নেই, যথেষ্ট বড় তোমরা, ভার্সিটিতে পড়ো। অনেকেই এখানে এনআইডি ধারী, সুতরাং তোমাদের বকাঝকা করা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। অন্য স্যাররা কেমন আমি জানি না, তবে আমার ক্লাসে মাছের বাজার হবে এটা আমার পছন্দ নয়। এখানে কথা হবে ক্যালকুলাস বিষয়ক। আজ প্রথম দিন, তাই কিছু বললাম না, তবে এরপর থেকে কথা বলার ইচ্ছে হলে সোজা বাইরে চলে যাবে। আমি তোমাদের উপস্থিতির মার্ক কাটবো না, তবে যদি আমি দেখি আমাকে ডিস্টার্ব করছো, তবে পরীক্ষায় বসা মুশকিল হয়ে যাবে। নীরব ক্লাস, সকলের মুখে আতঙ্ক। সুন্দর মানুষের বাক্য এতটা কঠোর হতে পারে, সেটা যেন অবিশ্বাস্য। এদিকে ধারা এখনো নতমস্তকে দাঁড়িয়ে আছে। রাগ, ক্ষোভ, অপমান সবকিছু মিলিয়ে মিশিয়ে যেন একাকার হয়ে গেছে। নোনা জলরূপে চোখে বিদ্রোহ করছে। এখনই যেন তারা মুক্তি পাবে। অনল ভাই এমনটা না করলেও পারতেন, সে ইচ্ছে করে এমনটা করেছে যেন শোধ তুলতে পারে। অনল তাকে বসতে বললে সে বসে যায়, কিন্তু সারাটা ক্লাসই নীরব থাকে। মাহিও গুটিয়ে যায়, বান্ধবীকে চিঠি দেওয়ার জিদ ছেড়ে দেয়। ক্লাস শেষে ধারাকে পাওয়া যায় না। নীরব দিগন্ত অভিক মাহিকে জিজ্ঞাসা করে, কিন্তু মাহি উত্তর দিতে পারে না। ক্লাস শেষ হতেই ধারা হনহন করে বেরিয়ে যায়। তার পিছু নেওয়ার চেষ্টা করলে কড়া দৃষ্টি নিক্ষেপ করে। অতি প্রিয় বান্ধবী হওয়ার কারণে ধারার কড়া নজরের অর্থ সে বুঝে যায়। ফলে বন্ধুমহল বিনা ধারায় ক্যাফেটেরিয়া যায়। ক্লাস করে এসে বইটা অবহেলায় টেবিলের উপর রাখে অনল। 50 মিনিট টানা কথা বলার অভ্যাস নেই বলে টেবিলের উপর রাখা বোতল থেকে এক নিঃশ্বাসে পানি পান করে সে। 1 ঘন্টা পর আরো একটা ক্লাস আছে। মাথার উপর ফ্যানটা ঘুরছে, তবুও যেন অসহনীয় উত্তাপে ঝাঝা করছে শরীর। শার্টের হাতাটা গুটিয়ে চেয়ারে গা এলিয়ে দেয়। তখন পিয়ন হাশেম মামা আসেন, বিনয়ী স্বরে বলেন, স্যার, কিছু কি লাগবে? ঠান্ডা কিছু হবে? ট্যাং দেই? 3। হাশেম মামা চলে যাওয়ার পর ডান বাহু চোখের ওপর দিয়ে বসে থাকে। একটু শান্তি লাগছে। পর মুহূর্তে ক্লাসে ঘটে যাওয়া ঘটনাটা স্মরণে আসে। ধারার মূর্ছা যাওয়া ভারাক্রান্ত মুখশ্রীটি ভাসছে। এতটা করা না হলেও হতো, কিন্তু মেয়েটা এত কথা বলে। প্রথমে 2-3 বার উপেক্ষা করলেও শেষমেশ ক্রোধ আর ধরে রাখতে পারল না। আজ বুঝেছে তার রেজাল্ট কেন বাজে। ক্লাসে খেয়াল না থাকলে কি রেজাল্ট ভালো হবে? এর মাঝেই সজোরে দরজা খোলার শব্দ আসে। অনল ভাবে হাশেম মামা এসেছে হয়তো, কিন্তু ভুল। এ তো ধারা। রক্তিম চোখে রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অনল সোজা হয়ে বসল। হালকা কেশে স্বাভাবিক কণ্ঠে বলল, কি চাই? উত্তরটা পাওয়া হলো না, বরং তড়িৎ বেগে তার নিকট ছুটে এলো ধারা। শার্টের কলার চেপে ধরে তীক্ষ্ণ স্বরে বলল, তো এই গল্পটা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব ভিডিওর শেষে দেওয়া হয়েছে, দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।